সবাই আসুক। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে তোমাদের সাথে সরাসরি রুই মাছ টপিক নিয়ে চলে আসলাম লাইভে। তোমরা যারা লাইভে জয়েন করবা তারা গ্রুপে মানে নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আর লাইভটা শেয়ার করে দাও। লাইভটা যাতে শেয়ার করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, এরপর সবাই জয়েন করলে ইনশাআল্লাহ শুরু করবো। লাইভ একটু গ্রুপগুলাই শেয়ার করে দাও লিংকটা। আমি উইদিন নো টাইম শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে যদিও রুই মাছ পড়বো, তো সবাই আসা অব্দি কিছুক্ষণ ওয়েট করবো, হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করবো। তার মধ্যে তোমরা কেমন আছো, পড়াশোনার কি অবস্থা একটু বলে ফেলো, তোমাদের খোঁজ খবর নিয়ে ফেলি। এইচএসসি পরীক্ষা বেশি একটু পিছায় গেল, কেমন লাগতেছে এইচএসসি পিছায় যাওয়ার পর? একটু শুনি তোমাদের মুখ থেকে তোমাদের কি অবস্থা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লাইভের কোয়ালিটি, লাইভ হালকা ব্লারিং আছে, একটু ফোকাসিংটা দেখো তো, প্রয়োজনে জুম আউট করে দাও। তোমরা কি সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও তো। ঠিক আছে, আচ্ছা জুম আউট করে দিছো? একটু করছি, মানে একদম স্ট্যান্ডার্ড 1x এ দিয়ে দাও। ঠিক আছে, থাকবে এটা। এটাই থাকুক। আচ্ছা, আমরা পড়ার দিকে চলে যাই। তো তোমরা জানো যে আমি যে কোনো কিছু পড়ানোর আগে ছবি আঁকতে একটু বেশি পছন্দ করি। ছবি আঁকার সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তো আমি রুই মাছ পড়াবো, ছবি আঁকবো না, এমনটা কখনো তো হবে না। তো আমি প্রথমেই একটা ভালো রুই মাছের ছবি এঁকে ফেলি। দেখো, এই যে একটা সুন্দর রুই মাছ, এটা হচ্ছে রুই মাছের লেজ। ভেরি গুড। এটা হচ্ছে একটা রুই মাছ চিত্র। দেখো, অনেক সুন্দর হয়েছে। আমি জানি তোমরা অনেকে প্রশংসা করতে চাও। ঠিক আছে, তোমাদের প্রশংসাগুলো নিজের কাছে রাখো। আপাতত আমরা রুই মাছটা দেখে ফেলি। এই যে আমরা রুই মাছটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে এই রুই মাছের পোনা যে পাওয়া যায়, সব থেকে ভালো রুই মাছের পোনা পাওয়া যায় হালদা নদীতে। আমার জানতে হবে যে ভালো রুই মাছের পোনা কোথায় পাওয়া যায়। উত্তর হচ্ছে হালদা নদীতে। হালদা নদীর রুই মাছ অনেক বড় হয়। নর্মাল রুই মাছ যদি 700-800 গ্রাম হয়, তো হালদা নদীর রুই মাছ প্রায় 2.5 কেজি হয়। বেশ একটু ডিফারেন্স দেখো। তো আমার জানতে হবে যে হ্যাঁ, হালদা নদীর রুই মাছ 2.5 কেজি অব্দি হতে পারে। এটা একটু জানলা তুমি। হালদা নদীর বর্তমান নাম কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। হালদা নদীর এখন নাম হচ্ছে বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র। বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদীকে বলা হয়। এই কথাটা বলতে চাচ্ছিলাম আজকে। এটা একটু সবাই মনে রাখবো যে হ্যাঁ, বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় হালদা নদীকে। আর হালদা নদী সম্পর্কে যদি একটু বলি, সাধারণ জ্ঞান জেনে রাখবা যে ভাইয়া, হালদা নদী 95 কিলোমিটার লম্বা। হালদা নদী 95 কিলোমিটার লম্বা। হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ি থেকে। সবাই আস্তে আস্তে একটু গল্প করে নেওয়া আর কি। খাগড়াছড়ি থেকে উৎপত্তি আর কর্ণফুলীতে এসে শেষ। এটাই হালদা নদী। তাহলে যেটা বলতেছিলাম যে সব থেকে ভালো রুই মাছের পোনা পাওয়া যায় হালদা নদীতে। সব থেকে ভালো রুই মাছের পোনা পাওয়া যায় হালদা নদীতে। হালদা নদীর রুই মাছের পোনা 2.5 কেজি পর্যন্ত যেতে পারে। কত কেজি বললাম? 2.5 কেজি পর্যন্ত যেতে পারে। আর বললাম হালদা নদীর আরেকটা নাম বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র বা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলে। বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র বা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। তাহলে বঙ্গবন্ধু মৎস্য প্রজনন কেন্দ্র বা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলতেছি কোন নদীকে? হালদা নদীকে। আর বললাম হালদা নদীর লম্বায় 95 কিলোমিটার। আমার লেখা বুঝতে কষ্ট হইতে পারে, সমস্যা না। তাহলে বললাম কত কিলোমিটার? 95 কিলোমিটার। আর শুরু হয়েছে খাগড়াছড়ি থেকে। সবচেয়ে মজার বিষয় আছে একটা, আমি বলি সবসময় এটা। খাগড়াছড়ির স্পেসিফিক যে জায়গাটা থেকে হালদা নদী তৈরি হয়েছে, ওই জায়গাটার নাম বদনাতলি। কি তলি? বদনাতলি। আমি ভালো করে ছবি আঁকলে তোমরা বুঝতে পারবা। দেখো, এই যে এই যে এই যে এটা একটা বদনা। এই বদনার নিচ থেকে তৈরি হয়েছে, তাই নাম হয়েছে বদনাতলি। তোমরা সবাই বদনা চিনেই থাকবা। তাহলে এটা মনে রাখো যে হ্যাঁ, হালদা নদী এমন এক নদী যেটা বদনার নিচ থেকে তৈরি হয়েছে। এটা হতে পারে তোমার বাসার বদনা বা খাগড়াছড়ির বদনা। যে বদনাই হোক, তৈরি হয়েছে কিন্তু বদনার নিচ থেকে। এটা আমরা ভুল করব না। তাহলে সবাই আমরা সহজ কথা সহজভাবে পড়ে ফেললাম। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলা হয় কোন নদীকে? হালদা নদীকে। হালদা নদীর রুই মাছ কত কেজি বললাম? 2.5 কেজি। আর এই বদনা কিন্তু আমার শ্বশুর বাড়ির বদনাও হতে পারে, আমি বলতেছি না হবে না, সমস্যা না। ঠিক আছে। আর হালদা নদী লম্বায় বললাম 95 কিলোমিটার। খাগড়াছড়িতে উৎপত্তি আর কর্ণফুলীতে যে শেষ।
তোমাদের তো একটা কথা বলতে ইচ্ছা করতেছিল যে বাংলাদেশে কিন্তু একমাত্র খরস্রোতা নদী, এই খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলীর স্রোত কিন্তু অনেক বেশি আপ ডাউন করে, অনেক উথাল পাথাল করে। তো এটা মনে রাখবা যে হ্যাঁ ভাই, খরস্রোতা নদীর কথা মনির ভাই বলছিল, এটা হচ্ছে কর্ণফুলী। সাধারণ জ্ঞান দুইটা কথা বললাম। যাই হোক, চলো আমরা রুই মাছে পেয়ে যাই। এই যে রুই মাছটা দেখতে পাচ্ছ, এই ইনোসেন্ট রুই মাছটা 14°C তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। তাহলে একটা রুই মাছ কত তাপমাত্রার নিচে বাঁচতে পারে না? উত্তর 14°C তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। আর যদি একটা সেম টাইম হাইড্রার কথা তোমাকে বলা হয়, তাহলে তুমি বলবা হাইড্রা 20°তে বাঁচতে পছন্দ করে, নরমালি 20-এর নিচে বাঁচতে পছন্দ করে না। তাহলে হাইড্রা হচ্ছে 20°তে বাঁচতে পছন্দ করে, আর এপাশে রুই মাছ বললাম 14°C এর নিচে বাঁচতে পারে না। আর 14 যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে কথা বলতো 28। তো রুই মাছ 27 থেকে 30°C তাপমাত্রায় প্রজনন করে। তাহলে রুই মাছ নিয়ে মাত্র দুইটা তাপমাত্রা বলছি, অনলি দুইটা। একটা হচ্ছে 14°C তাপমাত্রার নিচে বাঁচতে পারে না, আর একটা হচ্ছে 27 থেকে 30°C তাপমাত্রায় প্রজনন করে। অর্থাৎ যখন বাচ্চাটা নিশ্চিত হবে, বাচ্চাটা একটু বেশি নিশ্চিত হলেই প্রজনন করা যাবে। একদম 14°তে কি প্রজনন করা যায়? বাচ্চা মরা নিয়ে টানাটানি এর মধ্যে প্রজনন করতে যাওয়া যায়? তাই একটু তাপমাত্রা বেশি হওয়ার পরে প্রজনন করে। আর একটু বৃষ্টি থাকলে ভালো হয়, প্রজনন ভালো হয়। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা তোমরা, যে ঠিক আছে রুই মাছ 14°C এর নিচে বাঁচতে পারে না, আর 27 থেকে 30 প্রজনন করে। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, যারা ক্লাসে জয়েন করছো তোমাদেরকে আবারও আমি স্বাগতম জানাই। তোমাদের জ্ঞাতার্থে আমি জানাই যে আগামীকালকে হচ্ছে অফলাইনে জৈব রসায়ন ক্লাস আছে। আগামীকাল অফলাইনে জৈব রসায়ন ক্লাস, আর হচ্ছে ক্লাসটা হচ্ছে সকাল 10টায় ডিএমসি স্কলার অফিসে। আমি কন্ট্যাক্ট করব, সাথে তোমাদের মেহেদি ভাইয়া থাকবে এবং মিসবা ভাইয়া থাকবে ঢাকা মেডিকেল থেকে। ভাইরা খুবই সুন্দর কেমিস্ট্রি পড়ায়। তুমি যদি কালকে ভাইদের ক্লাস করো তো বুঝতে পারবা যে হ্যাঁ কত সুন্দর হয়। তো কালকে জৈব রসায়ন ফ্রি ক্লাস আছে, অবশ্যই সবাই চলে আসবা, এটা প্রথম বিষয়। আর 8553 মনে হয় টোটাল, হ্যাঁ 8553 জন দেখলাম অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। তো তার মধ্যে তোমরা যারা ভালো করছো তাদেরকে অসংখ্য অভিনন্দন, আর যারা ভালো করো নাই তাদেরকে অভিনন্দন। পরীক্ষা দিতে পারছো, এটাই আসলে অনেক বড় একটা সাহস। যাই হোক, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। বলো তো হালদা নদী কত কিলোমিটার লম্বা? হালদা নদী কত কিলোমিটার লম্বা? এটা আমার প্রথম প্রশ্ন। এটার উত্তর কমেন্ট সেকশনে সবাই লিখে ফেলো যারা ক্লাসে আছো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ভূমিকা নিয়ে কথা বলতেছিলাম। রুই মাছ কত ডিগ্রির নিচে বাঁচতে পারে না বলছিলাম? 14°র নিচে রুই মাছ বাঁচতে পারে না। রুই মাছের 1 কেজি পোনার দাম 60 থেকে 65,000 টাকা। বাবা, আমি যদি রুই মাছ হইতাম, আমার 70 কেজি ওজনের একটা বডি, প্রায় আমার দাম দেখো 40-50 লাখ টাকা হয়ে যেত। ভাগ্যিস রুই মাছ হইতে পারিনি, তাহলে দেখো আজকে কত বড় লোক থাকতাম। তো যাই হোক, চলে আসি বাসস্থান ও স্বভাব দিয়ে আমরা কিছু কথাবার্তা বলি রুই মাছের। রুই মাছে নরমালি যে আইস টাইস থাকে না, এই আইস গুলা গোল গোল হয়। এই যে গোল 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 আইস হয়, এই গোল বলে এর নাম হয়েছে সাইক্লয়েড আইস। তাহলে রুই মাছ নিয়ে আমার এটা মনে রাখতে হবে যে হ্যাঁ রুই মাছের বডিতে যে আইসটা থাকে, আইসটার নাম হচ্ছে সাইক্লয়েড। সাইক্লয়েড কথাটা আসছে সাইকেল থেকে। সাইকেল মানে বললাম গোল, তাহলে সাইক্লয়েড কথাটা আসছে সাইকেল থেকে। অর্থাৎ রুই মাছের গায়ে যে আইসটা থাকবে নাম হচ্ছে সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইস, খেয়াল করো। এখন এই যে আইস আছে, রুই মাছের এই যে মুখ, এই একটু কেমন জানি তিমি ভাব আসতেছে রুই মাছটার মধ্যে। সমস্যা নেই। তো এই রুই মাছে কর্তন আল পাওয়া যায়। রুই মাছের মুখে কর্তন আল আর ফুলকা রেখার দুটা সুন্দর জিনিস পাওয়া যায়। একটার নাম বললাম কর্তন আল, আর একটার নাম বলছি ফুলকা রেখার। তাহলে নাম দুটো আবার বলি, কর্তন আল আর ফুলকা রেখার। রুই মাছ এক সময় মইনুল ভাইয়া জিএফ ছিল। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ছিল, এখন এক্স হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছকে শুধুমাত্র ভালোবাসি, আমার রুই মাছের সাথে আর কোনো সম্পর্ক নেই। তো হচ্ছে খেয়াল করি, তাহলে ওদের গায়ে হচ্ছে কর্তন আল আছে আর ফুলকা রেকার আছে। কর্তন আল দেখে বোঝা যায় ওরা যে কোনো খাবার কেটে কেটে খায়। অর্থাৎ আমি একটা বিস্কিট দিলাম, একবার ধরে গিলে ফেলবে না, কেটে 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 খাবে। আর ফুলকা রেখার মানে ওরা যে কোনো খাবার ছেকে ছেকে খায়। যেহেতু আমরা সামনে অনেকে এইচএসসি দিব, অনেকে অ্যাডমিশনে কঠিন কোশ্চেন পাইতে পারি, তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কখন খাবার ছেকে ছেকে খায়। অর্থাৎ ফুলকা রেখার দিয়ে খাবার ছেকে খায় আর কর্তন আল দিয়ে খাবার কেটে খায়। এগুলো হচ্ছে দৈহিক বাহ্যিক গঠন নিয়ে পড়াশোনা, এখান থেকে এইটুকু মনে রাখলেই হবে। রুই মাছের বডিটা একটু স্পেশাল। মাথাটা চিকন, মাথার দিকটা সরু, পেটের দিকটা মোটা, আবার লেজের দিকটা সরু। এই ধরনের গঠন যদি কোনো প্রাণীর থাকে, তাহলে সেই প্রাণী পানি দিয়ে চলার সময় নরমালি বাধা পায় না। তাহলে একটা প্রাণী পানিতে চলতেছে কিন্তু বাধা পাচ্ছে না,
যে গঠনের জন্য, সেই গঠনের নামই হচ্ছে স্ট্রিমলাইনড গঠন। এই শব্দটা আমরা সবাই কমেন্ট সেকশনে একবার নিজের হাতে লিখবো। স্ট্রিমলাইনড এই শব্দটা সবাই একবার লিখো, যাতে আমরা এই শব্দটা পরবর্তীতে এক্সপ্লেইন করতে পারি। স্ট্রিমলাইনড, স্ট্রিমলাইনড এটা হচ্ছে রুই মাছের গঠন, অর্থাৎ মাথা সরু, বডি মোটা, আবার লেজও সরু। এই গঠনকে আমরা বলতেছি স্ট্রিমলাইনড গঠন। স্ট্রিমলাইনড গঠন অর্থাৎ রুই মাছের বডির গঠনকে বলে স্ট্রিমলাইনড গঠন। এটা আমাদের জানতে হবে। এই গঠন থাকার উপকারিতা কি? পানিতে চলতে বাধাগ্রস্ত হয় না। তাহলে পানিতে চলতে বাধা পায় না কোন গঠনের জন্য? উত্তর স্ট্রিমলাইনড গঠনের জন্য। ঠিক আছে, মনে রাখতে পারবো। সবাই আমাকে একটা কথা বলো তো, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলা হয় কোন নদীকে? এটা লিখে কমেন্ট করে দাও, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলা হয় কোন নদীকে? ঠিক আছে, তাহলে বললাম পানিতে চলতে পারে না, কোন গঠন বললাম? স্ট্রিমলাইনড গঠন। ওকে, ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমাদের সবাই মোটামুটি মনে রাখতে হবে। প্রাইমারি লেভেলের কথাবার্তা এগুলো সবাই আমরা যেন পারি। আরেকটা জিনিস বলিও যে রুই মাছ কত তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। রুই মাছ কত তাপমাত্রার নিচে বাঁচতে পারে না, এটা একটু সবাই আমাকে বলবা। তো যেটা বলতেছিলাম, ওদের গঠন পাওয়া যায় স্ট্রিমলাইনড গঠন। তো আমি আবার ছবিটা এঁকে ফেলি। এটা রুই মাছ। যে একটা রুই মাছের বডির টোটাল 3টা পার্ট আছে। 3টা পার্টে আমরা ভাগ করি। এই যে যেটা দেখতেছো এটা হচ্ছে মাথা, এরপরে যেটা এই যে টোটাল পাইলা এটা হচ্ছে দেহকাণ্ড, আর লাস্টের দিকে এটা হচ্ছে লেজ। তাহলে একটা রুই মাছের দেহের অংশ কয়টা? উত্তর হচ্ছে 3টা, মাথা, দেহকাণ্ড, লেজ। আমরা এইগুলা নিয়ে ডিটেইলসে পড়াশোনা করতে হবে। এখন থেকে কঠিন পড়াশোনা শুরু হলো। তাইলে সবার আগে বলতেছি এটা কি বললাম? মাথা, এরপরে আছে দেহকাণ্ড, আর সবার লাস্টে আছে লেজ। তো মাথা নিয়ে আমাদের মনে রাখতে হবে। মাথাতে পাওয়া যায়, আমি তোমাদের কমেন্টস গুলো পড়বো কিছুক্ষণের মধ্যেই। মাথাতে এই দেখো দুই পাশে দুটা শিং পাওয়া যায়। তোমরা কি রুই মাছের মধ্যে কোনো শিং দেখছো? দেখো নাই, আমিও দেখিনি, আমিও জানি না, তোমরাও জানো না, জানার দরকার নেই। শুধুমাত্র মনে রাখতে হবে রুই মাছের মাথায় ম্যাক্সিলারি বারবেল থাকে। কয় জোড়া? 1 জোড়া। তোমার আমার শিং থাকলে কয়টা থাকতো? 1 জোড়া থাকতো। তাই রুই মাছের মাথায়ও ম্যাক্সিলারি বারবেল থাকবে 1 জোড়া। 1 জোড়া ম্যাক্সিলারি বারবেল থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ফুলকা রন্ধ্র আছে, ফুলকা রেকার আছে। তো একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভাইয়া ফুলকা রেকার না, এটা যদি তুমি টান দিয়ে তুলো, তুলার নিচে এই ফুলকা রেকারকে ঢেকে রাখা একটা ঝিল্লি আছে, নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। এটা ইম্পর্টেন্ট কথা, যে রুই মাছের শ্বসন তন্ত্রের সবচেয়ে উপরে কি থাকে? উত্তর ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। এটা কার অংশ? মাথার অংশ। তাহলে মাথায় ম্যাক্সিলারি বারবেল পাওয়া যায়, আর মাথায় ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু মনে রাখবো। আর ইম্পর্টেন্ট, মাথায় কোনো আইস নাই। তাহলে মাথায় কোনো প্রকার আইস পাওয়া যায় না। আর মাথায় ম্যাক্সিলারি বারবেল থাকে 1 জোড়া, ম্যাক্সিলারি বারবেল থাকে 1 জোড়া। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা ঝিল্লি থাকে, নাম কি? ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি, এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আমরা সবাই আশা করি এটুকু পারবো। তো তোমরা সবাই আমার প্রশ্নের একটা উত্তর দিয়ে ফেলো যে স্ট্রিমলাইনড গঠন রুই মাছের বডি হওয়ার সুবিধা কি? রুই মাছ এমন কি সুবিধা পায় ওর বডি স্ট্রিমলাইনড হওয়ার কারণে? এটা লিখে কমেন্ট করে দিবা। ঠিক আছে, তাহলে আমি মাথা নিয়ে বললাম মাথায় আইস নাই, আর বললাম ম্যাক্সিলারি বারবেল থাকে 1 জোড়া, আর বলছি মাথায় একটা ঝিল্লি পাওয়া যায়, নাম ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। ঠিক আছে, মাথা নিয়ে শুধুমাত্র এটুকু মনে রাখলেই হবে। দেহের অংশ বলছে 3টা, মাথা, দেহকাণ্ড, লেজ। যদি কেউ ভুলে যাও মনে রাখবা মাদল। মাতে মাথা, দতে দেহকাণ্ড, লতে লেজ। তাহলে রুই মাছের বডির অংশ 3টা, মাথা, দেহকাণ্ড, লেজ। মাথা, দেহকাণ্ড, লেজ। ঠিক আছে, এটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, এরপর চলে আসি দেহকাণ্ডে। দেহকাণ্ডে ছিদ্র পাওয়া যায় 3টা ছিদ্র। গুইনে গুইনে ছিদ্র বলো, কয়টা ছিদ্র? 3টা ছিদ্র। প্রতি সপ্তাহে আমার যে কয়টা ইলিশ মাছের সাথে প্রেম হয়, রুই মাছের বডিতেও সেই কয়টা ছিদ্র পাওয়া যায়। মানে আমার 3টা ইলিশ মাছের সাথে পারুই প্রেম হয়, আর ওদেরও 3টা ছিদ্র পাওয়া যায়। এই 3টা ছিদ্রের মধ্যে একটা হচ্ছে পায়ু ছিদ্র, আরেকটা হচ্ছে জনন ছিদ্র, আরেকটা হচ্ছে রেচন ছিদ্র। পাজরে মনে রাখতে হবে, প্রত্যেকটা মাছই আমার হৃদয়ে অর্থাৎ আমার পাজরে থাকে। এবং পাজরে মানে
পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে সবার আগে পায়ু ছিদ্র, এরপর জনন ছিদ্র, তারপর রেচন ছিদ্র, সিরিয়াল ওয়াইজ জানতে হবে। ঠিক আছে, মনে রাখতে পারবো। তাহলে রুই মাছের দেহকাণ্ডে কয়টা ছিদ্র? 3টা। কি কি? পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। আমার সাথে বলি একবার, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। ঠিক আছে, এটুকু তোমার জানতে হবে যে কয়টা ছিদ্র পাওয়া যায়। তোমাদের আমি বলছিলাম মাথায় ম্যাক্সিলারি বারবেল পাওয়া যায়। আমাকে বলতে পারবা ম্যাক্সিলারি বারবেল মাথায় কয়টা পাওয়া যায়? মাথায় ম্যাক্সিলারি বারবেলের সংখ্যা লিখে কমেন্ট করে দাও। খেয়াল করো, তাহলে পায়ু ছিদ্র আছে, জনন ছিদ্র আছে, রেচন ছিদ্র আছে, 3টা ছিদ্র পাওয়া যায়। দেহের সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার এটা পারতে হবে। আর একটা জিনিস পাওয়া যায় যেটা পড়তে আমাদের বেশ কিছুটা সময় লাগবে। সবাই সিরিয়াস, সবাই আমার দিকে মনোযোগ দাও। আমরা এখন একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে পাখনা পাওয়া যায়। দেহে পাখনা পাওয়া যায়। তো পাখনা আছে হচ্ছে 5 প্রকার, 1 2 3 4 5। তাহলে দেহে কয় প্রকার পাখনা পাওয়া যায় বললাম? 5 প্রকার পাখনা পাওয়া যায়। আমরা এই 5 প্রকার পাখনা নিয়ে পড়াশোনা করব। তাহলে ছিদ্র আছে 3 প্রকার আর পাখনা আছে 5 প্রকার। ছিদ্র 3টা আর পাখনা 5 প্রকার। খেয়াল করো, সবার আগে বক্ষে যে পাখনা থাকে তার নাম হচ্ছে বক্ষ পাখনা। তারপরে হচ্ছে পৃষ্ঠে যে পাখনা থাকে তার নাম হচ্ছে পৃষ্ঠ পাখনা। এরপর একদম শ্রোণী দেশে যেটা থাকে তার নাম হচ্ছে শ্রোণী পাখনা। এরপরে আছে পায়ু পাখনা আর আছে পুচ্ছ পাখনা। টোটাল 5 প্রকার পাখনা আছে। সবাই আমার সাথে মুখস্থ করবা, সবাই। আমরা সবাই এক জায়গায় বসে এখন ঠান্ডা মাথায় মুখস্থ করবো। তাহলে আগে বলো পাখনা কয় প্রকার? 5 প্রকার। পৃষ্ঠ, বক্ষ, পুচ্ছ, বক্ষ, পৃষ্ঠ, পায়ু, শ্রোণী, পুচ্ছ। 5টা নাম আসলে মুখস্থ করো। বক্ষ, পৃষ্ঠ, শ্রোণী, পায়ু, পুচ্ছ। দেখো লাস্টে 2টা প দিয়ে, পায়ু, পুচ্ছ। শুরুতে একটা ব দিয়ে বক্ষ, মাঝখানে আছে শ্রোণী। তোমরা জানো শ্রোণী অঞ্চল মাঝখানে থাকলো, আর নিচে পায়ু, পুচ্ছ, আর মাঝখানে পৃষ্ঠ। মুখস্থ করি একবার, না দেখে বলো। বক্ষ, পৃষ্ঠ, শ্রোণী, পায়ু, পুচ্ছ। এখন আগে 5টা নাম দেখলাম। এই 5টা পাখনা আছে, 5টা টাইপের পাখনা পাওয়া যায়। ঠিক আছে, এখন এর মধ্যে প নাই। দেখো এর নামের মধ্যে প নাই, এর নামে প আছে, 3 জনের প আছে, এদের 2 জনের নামের মধ্যে প নাই। যাদের নামে প নাই এরা হচ্ছে জোড় পাখনা। তাহলে আমরা মনে রাখবো জোড় পাখনা তারাই যাদের নামের মধ্যে প নাই। আর এই 3টা হচ্ছে বিজোড় পাখনা। তাহলে তোমার জানতে হবে কোনগুলা জোড় কোনগুলা বিজোড়। যেগুলার নামের মধ্যে প নাই, নামের মধ্যে প নাই, ওগুলো হচ্ছে জোড়। আর নামে প থাকলে ওগুলো হচ্ছে সব বিজোড়। ঠিক আছে, তাহলে সবার আগে তোমার শিখতে হবে কোনটা জোড় কোনটা বিজোড়। একটা কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো তো, রুই মাছের বডিতে যে 3টা ছিদ্র পাওয়া যায়, ওর মধ্যে মাঝখানে কোন ছিদ্রটা থাকে? মাঝখানে কোন ছিদ্রটা থাকে এটা লিখে কমেন্ট করে দিবা। ঠিক আছে, খেয়াল করো। তাহলে বক্ষ পাখনায় পাখনারশ্মি হচ্ছে 15 থেকে, পৃষ্ঠ পাখনায় পাখনারশ্মি হচ্ছে 15 থেকে 16টা। পতে পৃষ্ঠ, পতে 15, এভাবে মনে রাখবো। প প পৃষ্ঠ 15। মুখস্থ করি একবার, পৃষ্ঠ 15। তাহলে পৃষ্ঠ পাখনায় পাখনারশ্মি কয়টা? 15 থেকে 16টা। পৃষ্ঠ পাখনায় পাখনারশ্মি হচ্ছে 15 থেকে 16টা। তাহলে বক্ষ পাখনায় হচ্ছে জাস্ট তার পরেই বলবা 16 থেকে 17। তাহলে পৃষ্ঠতে হচ্ছে 15 থেকে 16, বক্ষে হচ্ছে 16 থেকে 17। এই দুটো ইজিলি মনে রাখবো। তাহলে আগে পৃষ্ঠ 15 থেকে 16, বক্ষ 16 থেকে 17, 2টা পারবো কিন্তু, এই দুটো মুখস্থ করে ফেললাম। শ্রোণীতে এই যে আছে ন, শ্রোণীর নামের লাস্টে আছে ন, এই নতে হচ্ছে 9। তাহলে শ্রোণী পাখনা কয়টা? 9টা। শ্রোণীর নামে আছে ন, নতে 9, 9তে 9টা। ঠিক আছে, পায়ু পাখনা। এই জিনিস কি কারো পছন্দ? এই পায়ু, পায়ু এই শব্দটা সবচেয়ে পচা শব্দ না? এখানে যে 5টা শব্দ আছে এর মধ্যে সবচেয়ে খারাপ শব্দ কোনটা? পায়ু শব্দ। এই পায়ু ভালো শব্দ না, তাই পায়ুর লাস্টে উটুক বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি? শুধু পা। মনে রাখবো 7 পা, 7 পায়ু। মানে পায়ু, পায়ু পাখনায় পাখনারশ্মি 7টা, পায়ু পাখনায় পাখনারশ্মি 7টা। মুখস্থ করতে হবে। আর সবচেয়ে স্পেশাল পাখনা হচ্ছে পুচ্ছ পাখনা। আসল কাজটা করে এই পুচ্ছ পাখনা। এর পাখনারশ্মি সবচেয়ে বেশি, 19টা। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে পুচ্ছতে 19টা, পায়ুতে বললাম 7টা, শ্রোণীর লাস্টে ন, নতে 9টা, পৃষ্ঠ 15 থেকে 16, আর বক্ষ 16 থেকে 17। মুখস্থ করি একবার। ঠিক আছে, সবাই না দেখে আমার বোর্ডের দিকে না দেখে বলো তো শ্রোণীতে কয়টা?
শ্রোণীতে কয়টা এটা লিখে কমেন্ট করো তো। শ্রোণী লাস্টে ন আছে, শ্রোণীতে কয়টা, এটা একবার প্র্যাকটিস করলাম। আর বললাম পায়ু সব থেকে খারাপ, তাহলে সবচেয়ে কম হবে কত সেটা, পায়ু সব থেকে কম কত, এটা লিখে কমেন্ট করো তো, দেখি কি অবস্থা। ওকে, কমেন্ট দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা, রুশাইদ, তাম্মি, আকাশ, বুশরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং সবচেয়ে বেশি পাকনা রশ্মি কোথায় পাওয়া যায় বললাম, পুচ্ছ পাকনা, এবং প্রধান পাকনা বলা হয় পুচ্ছ পাকনাকে। কয়টা, 19টা। এই পর্যন্ত আমাদের মোটামুটি মনে রাখতে হবে, এখানে আমরা কোনো প্রকার ভুল করতে পারবো না, এই জায়গায় কোনো প্রকার ভুল করা যাবেও না, ঠিক আছে। তাহলে সবাই আমরা আশা করি এইটুকু পারবো। এখন ভাইয়া তোমাদের কথা হচ্ছে বইয়ের সাথে মিলতেছে না কেন দুই একজনের, কারণ তোমাদের কাছে পুরাতন বই আছে ভাইয়া, একদম লেটেস্ট যে বই, সেই বইতে এই সংখ্যাগুলো 1-2 করে এদিক ওদিক হয়েছে। আমি নতুন বইয়েরটা পড়াই দিচ্ছি যাতে হচ্ছে কারণ নতুন বই কেনার পর কোনো কনফিউশন না হয়। যাদের সাথে একটু একটু মিলে নেই তারা হচ্ছে নতুন বই কিনে ফেলবা বা নতুন বইয়েরটা ফলো করবা, যেটা পড়াইছি এটা ফলো করবা, ঠিক আছে। এখন খেয়াল করো, তো রুই মাছ আঁকতে আঁকতে আজকে আমি হতাশ হয়ে যাচ্ছি, এত সুন্দর রুই মাছ আঁকতেছি। তোমরা কেউ এখনো স্পেসিফিক এই রুই মাছটার জন্য প্রশংসা করনি যে ভাইয়া রুই মাছটা অনেক সুন্দর হয়েছে, ভাইয়া আপনি পাবলো পিকাসো, ভাইয়া আপনি, আমি যদি সরি এই রুই মাছ যদি আমার মোনালিসা হয় তাহলে আমি তার লিওনার্দো দা ভিঞ্চি। তোমরা বুঝতে পারতেছো তো ভালোবাসা কাকে বলে। আমি পাবলো পিকাসো দা, আমার পুরো নাম ছিল এরকম যে লিওনার্দো দা ভিঞ্চি দা পিকাসো দা পাবলো দা মইনুল দা ইসলাম, এরকম নাম ছিল আমার এক সময়। আবার দেশের অনেক মানুষ আমাকে ময়নুল আবেদিন বলেও ডাকতো, জয়নুল আবেদিনের সাথে অনেক মিল থাকার কারণে। তো তোমরা জানো না যে আমার ছবি আঁকার প্রতিভা আসলে কতটুকু শক্তিশালী বা কতটুকু স্ট্রং, এই নিয়ে আর বলতে চাই না। আমরা সামনের পড়ার দিকে এগোই, তোমরা সময় যেতে যেতেই বুঝতে পারবা যে আমি কত ভালো ছবি আঁকি। তো আমরা দেখতে পাচ্ছি এই রুই মাছ, এই রুই মাছের এই যে নিচের দিকে দেখবা একটা রুই মাছ যদি থাকতো দেখাইতে পারতাম, নিচে দেখবা সাদা থাকে একদম পেটের পাশটা, উল্টাইলে ধরে উল্টাইলে দেখবা সাদা রয়েছে, ওখানে একটা দাগ থাকে একদম নিচের দিকে, ওই দাগটাকে বলে ল্যাটারাল লাইন, ইংলিশে দাগটাকে বলে ল্যাটারাল লাইন। এই টার্মটা জানতে হবে যে একদম রুই মাছটা উল্টা করলে একটা দাগ থাকে, নাম হচ্ছে ল্যাটারাল লাইন। কি লাইন? ল্যাটারাল লাইন, ঠিক আছে। পার্শ্ব রেখাতন্ত্র, এই ল্যাটারাল লাইন পিএইচ মেইনটেইন করে। এই ল্যাটারাল লাইন দেখে যে পানির পিএইচ কেমন আছে, অর্থাৎ মনে করো যে একটা নদীর পানিতে আসছে, এক নদী থেকে অন্যদিকে কোন দিকে যাবে রুই মাছগুলা, কোন দিকে চলে যাবে, এটা ডিসাইড করবে ল্যাটারাল লাইন। পিএইচ ফিল করে আর পানির লবণাক্ততা ফিল করে। এটা খুবই ইম্পর্টেন্ট যে পানির লবণাক্ততা এবং পিএইচ কোনটা দিয়ে চেক করে রুই মাছ, ল্যাটারাল লাইন, যেটাকে বাংলায় বলে পার্শ্ব রেখাতন্ত্র। কি রেখাতন্ত্র? পার্শ্ব রেখাতন্ত্র। ছোটবেলায় আমি ভাবতাম কি, ওই যে একটা গান ছিল না, 700 খিরে পার করিতে নিব আনায় আনা, তারপর তোমার বেলায় নিব আমি তোমার, রুই মাছের পার্শ্ব রেখাতন্ত্র। তো এই ভাবতাম যে এই পার্শ্ব রেখাতন্ত্র দিয়ে রুই মাছ মনে হয় একটা রুই মাছ আর একটা রুই মাছকে পার করে দেয়, নদী বিভিন্ন জায়গায় পার করে দেয়। তো এই সেই পার্শ্ব রেখাতন্ত্র যেটা দিয়ে আসলে পার করে না, এটা দিয়ে পিএইচ মেইনটেইন করে। তো তুমি মনে রাখবা, পি তে পার্শ্ব রেখাতন্ত্র, পি তে পিএইচ। তাহলে পানির পিএইচ দেখে কি দিয়ে? পার্শ্ব রেখাতন্ত্র দিয়ে। পার্শ্ব রেখাতন্ত্র দিয়ে পিএইচ দেখে। আমার সাথে একবার বলো, পার্শ্ব রেখাতন্ত্র পিএইচ। এটা কিন্তু পরীক্ষায় নিয়মিত আসে, এটা তোমার পারতে হবে, ঠিক আছে। এখন আমার একটা কথা বলো তো, সবচেয়ে বেশি পাকনা রশ্মি ছিল কোনটায়? পৃষ্ঠ, বক্ষ, শ্রোণী, পায়ু নাকি পুচ্ছ? কোনটায় সব থেকে বেশি পাকনা রশ্মি ছিল? এটা লিখে কমেন্ট করে দিবা, যে পারবা সে সবার আগে কমেন্ট করে দাও। তাই পার্শ্ব রেখাতন্ত্র দিয়ে কি করে? পিএইচ মেইনটেইন করে। এটা আমাদের পারতে হবে যে হ্যাঁ, পার্শ্ব রেখাতন্ত্রে পিএইচ মেইনটেইন করে। আমরা পার্শ্ব রেখাতন্ত্র পর্যন্ত পড়ে ফেলছি। আমরা এখন রুই মাছের আইস নিয়ে হালকা পাতলা পড়াশোনা করব। তো খেয়াল করো, আমি একটা রুই মাছের আইসের ছবি এঁকে ফেলি। এই লাবিব, এই যে আইসটা দেখে তোমার কি মনে হচ্ছে? একটু আগে একটা মাছ থেকে ছাড়াই নিয়ে আসছি না? হ্যাঁ, একটু আগেই তো নিয়ে আসছি। এই তো ঠিক আছে। এই আইসটা তাজা, একটু গন্ধ আসতেছে। এই আইস দূরে রাখো। ভাই তোমরা আমার ছবি আঁকার কারিশমা বুঝতে পারতেছো মনে হয়। ছবি আঁকছি আইসের, অথচ আইসের গন্ধটাই চলে আসতেছে। তো এটাই হচ্ছে আইসের আমার স্পেশালিটি। আমি খুবই ভালো ছবি আঁকি, এই নিয়ে আর আসলে তোমাদের মধ্যে আর নতুন করে কিছু বলতে চাই না। খেয়াল করো, এটা হচ্ছে একটা আইস, রুই মাছের আইস, একটু গোল গোল দেখা যাচ্ছে, অর্থাৎ এটা সাইক্লয়েড আইস। এবং ওয়ান মোর থিং, তোমরা যারা আমার ছবি আঁকার ভালো প্রশংসা করবা, আমি দেখা হলে তাদেরকে অবশ্যই একটা কিটক্যাটের খোসা কিনে দেবো, ডোন্ট ওয়ারি।
তো খেয়াল করো, এটা হচ্ছে আইস, আইসটা হচ্ছে সাইক্লয়েড আইস, হালকা গোল গোল সাইক্লয়েড আইস। আর আইসের যে কেন্দ্রবিন্দু আছে, এই কেন্দ্রবিন্দুকে বলে হচ্ছে ফোকাস। তাহলে এটা জানতে হবে যে হ্যাঁ, রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলে? উত্তর হচ্ছে ফোকাস। আর রুই মাছের আইসটা কোন টাইপের আইস? সাইক্লয়েড আইস। এই আইসটার বৃদ্ধি বেশি হয় বসন্ত আর গ্রীষ্মকালে। একটা কষ্টের কথা বলবো একটা কষ্টের কথা। এই যে আমি তোমাদের মনে ভর্তি পরীক্ষায় কোশ্চেন কিন্তু পারিনি, যে রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়? উত্তর বসন্ত ও গ্রীষ্মকালে। কোন সময় বলো? বসন্ত ও গ্রীষ্মকালে রুই মাছের আইসের বৃদ্ধি বেশি হয়। বললাম আইসের কেন্দ্রকে বলে ফোকাস। আর এই যে রেখাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে বৃদ্ধি রেখা, যার নাম হচ্ছে সার্কুলাস। অর্থাৎ একটা রুই মাছ বড় হচ্ছে কিনা এটা দেখতাম কি দিয়ে? সার্কুলাস দিয়ে। বুঝছো? আমি তো আগে রুই মাছ ছিলাম, অনেক আগে যখন ছোট ছিলাম তখন রুই মাছ ছিলাম। ওই সময় আমার অনেকগুলো রুই মাছ গার্লফ্রেন্ড ছিল। তো ওই সময় কি হলো, একবার এক রুই মাছের সাথে আমার প্রেম হয়ে গেল। কিন্তু হচ্ছে রুই মাছ, ওই মানুষজন যারা জেলেরা আছে, ওরা কিছুদিন পর পর রুই মাছ ধরে নেয়, ধরে অমনি আইস দেখে যায়। আইস যদি ছোট থাকে তাহলে ভাবে ছোট, আইস বড় হইলে ভাবে বড়। তাই আমি তখন একটা কমিটি খুললাম, রুই মাছ বাঁচানো কমিটি। কমিটি খুলে কমিটির সবাই ডাকলাম, ডেকে বললাম এখন থেকে ওরা যখনই আমাকে ধরার চেষ্টা করবে তখনই আমার গায়ে ছোট ছোট আইস লাগাই দিবে, যার সার্কুলাস গুলো একদম ছোট ছোট। পরে ওরা আমার গায়ে ছোট ছোট সার্কুলাস আইস লাগাই দিত, আর আমাদের কখনোই ধরতো না। অর্থাৎ তোমার সার্কুলাস দেখে ডিসাইড করা হবে তোমার বৃদ্ধি কেমন হচ্ছে। সার্কুলাস ছোট তাহলে তুমি ছোট। তাই আমরা মনে রাখবো রুই মাছের বৃদ্ধি রেখার নাম হচ্ছে সার্কুলাস, কেন্দ্রের নাম বললাম ফোকাস, আইসের নাম হচ্ছে সাইক্লয়েড, বৃদ্ধি বেশি হয় বসন্ত আর গ্রীষ্মকালে। ঠিক আছে? আর আইসের মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা একটা লাইন আছে, এই লাইনগুলোকে বলা হয় রেডি। তাহলে মাঝখানে মাঝখানে অনুপ্রস্থ রেখা, এটা আমরা মনে রাখতে হবে। অনুপ্রস্থ লম্বা যে রেখা পাওয়া যায় তার নাম হচ্ছে রেডি। অনুপ্রস্থ লম্বা যে রেখা পাওয়া যায় তার নাম হচ্ছে রেডি। অনেক কিছু পড়াই ফেলছি, কিছু কোশ্চেন করবো, এরপরে আবার পড়াই যাব। আমাকে বলো, পার্শ্ব রেখাতন্ত্র কি নিয়ন্ত্রণ করে? পানির কোন স্পেসিফিক একটা গুণের কথা বলো যে গুণটা পার্শ্ব রেখাতন্ত্র দেখে? একটা কথা বলো, পার্শ্ব রেখাতন্ত্র। রুই মাছ বাঁচানো কমিটির সদস্য হতে চাই হ্যাপি সরকার মুক্তা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। রুই মাছ থেকে মানুষ হলাম কিভাবে আপু? এক্ষেত্রে আসলে যে তোমরা পারো না রুই মাছ, এই কারণে চলে আসছি মানুষে। আমাকে পরের কোশ্চেন উত্তর দাও, মুছে দিয়ে নিতে। বলো, রুই মাছের আইসের বৃদ্ধি কোন কোন মাসে বেশি হয়? রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়? রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়? এটা লিখে কমেন্ট করে দিবা। এরপরে থার্ড প্রশ্নের উত্তর দিবা, যে হচ্ছে রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলে? রুই মাছের আইসের কেন্দ্রকে কি নামে ডাকা হয়? এটা একটু সবাই একটু বলবা, যে রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলে। শুরুর দিকে দু একটা কোশ্চেন পড়াইছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কতদূর, তবে পারলে ভাল লাগবে। বলতো, এরা কোনটা দেখে ডিসাইড করে যে এরা খাবার ছেঁকে খায়? কর্তনাল দেখে নাকি ফুলকারেকার দেখে? খাবার ছেঁকে খায়, এটা ডিসাইড করে কোনটা দেখে? এটা একটু পারলে লিখে কমেন্ট করে দিবা, ঠিক আছে? ওকে, আমরা আইস নিয়ে একটা আইডিয়া নিয়ে ফেললাম, এখন আমরা একটু লেজ নিয়ে পড়াশোনা করব। লেজ নিয়ে আলটিমেটলি একটা কথাই লাগবে, ওদের লেজের দুইটা পাশ, এটা আর এটা, এই দুইটা পরস্পর সমান, তাই এই লেজকে বলে হোমো সার্কেল লেজ। তাহলে রুই মাছের যে লেজটা আছে, এই লেজটা হচ্ছে হোমো সার্কেল। লেজ নরমালি তিন প্রকার হয়, হোমো সার্কেল, হেটারো সার্কেল, ডাইফি সার্কেল। তবে আমরা স্পেসিফিক একটাই মনে রাখবো, হোমো সার্কেল। হোমো সার্কেল হচ্ছে বললাম কি, এক নাম্বার কথা, যে হ্যাঁ রুই মাছের লেজ কোন টাইপের লেজ? হোমো সার্কেল টাইপের লেজ। রুই মাছের লেজ হোমো সার্কেল টাইপের লেজ। ঠিক আছে? এখান থেকে এই কথাগুলো মোটামুটি মনে রাখতে হবে। ওকে, তো আমরা কিন্তু রুই মাছের একদম প্রাইমারি যে কথাবার্তাগুলো আছে, বাহ্যিক গঠন, দৈহিক গঠন, প্রত্যেকটা কোন অংশের কি কাজ, এগুলো কিন্তু সব আমরা পড়ে ফেলছি। এখন আমরা পড়াশোনা করব রুই মাছের সিস্টেম গুলা, যে রক্ত সংবহন তন্ত্র বলো, পরিপাক তন্ত্র পড়া লাগবে না, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, এটা কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। তো রক্ত সংবহন তন্ত্রটা এখন আমরা পড়বো, সবাই সিরিয়াস হয়ে যাও। আর যেটুকু পড়াইছি আশা করি তোমরা মোটামুটি পারবা। যদি মনে থাকে তাহলে আরেকটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো তো, যে পৃষ্ঠ পাকনায় পাকনারস্যি কয়টা বলছিলাম? পৃষ্ঠ পাকনায় পাকনারস্যি কয়টা বলছিলাম? এটা একটু মনে করে বলো তো, দেখি কেমন পারো। চলে আসি রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্রে একটা মজা আছে ভাই, এদের রক্ত সংবহন তন্ত্রে আরবিসি পাওয়া যায় আর ডাব্লিউবিসি পাওয়া যায়, কিন্তু কোনো অনুচক্রিকা পাওয়া যায় না।
তাহলে রুই মাছের রক্ত সংবহনতন্ত্রে সর্বপ্রথম কথা হচ্ছে এদের রক্ত সংবহনতন্ত্রে কোনো অনুচক্রিকা নাই। রক্ত সংবহনতন্ত্রে কোনো অনুচক্রিকা নাই। এদের যে আরবিসি গুলো আছে, আরবিসি গুলা দেখতে ডিমের মতো। কিসের মতো? ডিমের মতো। দেখলেই মনে হয় ভেজে খেয়ে ফেলে। রুই মাছের আরবিসি কিসের মতো? ডিমের মতো। এগুলো ভুল করা যাবে না, কিন্তু ইম্পর্টেন্ট লাইন। আর এই ডিমের মধ্যে হিমোগ্লোবিন থাকে। দেখো, তাহলে রুই মাছের আরবিসি নিয়ে তুমি দুইটা কথা জানবে, একটা হচ্ছে ডিম বাকার আর একটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে। আর মানুষের আরবিসি কেমন জানিস? দ্বি অবতল, দ্বি অবতল। আর হিমোগ্লোবিন নাই, সরি নিউক্লিয়াস থাকবে। এটা হিমোগ্লোবিন তো থাকবেই, সাথে হচ্ছে নিউক্লিয়াস থাকবে। এটা ইম্পর্টেন্ট যে হ্যাঁ, ডিম্বাকার, হিমোগ্লোবিন আছে, নিউক্লিয়াস আছে। আমাদের দ্বি অবতল, হিমোগ্লোবিন আছে কিন্তু নিউক্লিয়াস নাই। এই পার্থক্যটা কিন্তু তোমার বুঝতে হবে যে মানুষের আরবিসি আর হচ্ছে রুই মাছের আরবিসি। রুই মাছের আরবিসি মনে রাখবা, মাছ ডিম একসাথে রান্না করে খাই না, ডিম মাছ একসাথে রান্না করে খেতে। এই মাছের আরবিসি ডিমের মতো, মাছের আরবিসি ডিমের মতো। ডিমের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে, নিউক্লিয়াসও আছে। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু, সিরিয়াস। আর ডাব্লিউবিসি হচ্ছে অ্যামিবার মতো। তাহলে ওদের আরবিসি ডাব্লিউবিসি আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেললাম। কেমন, এখন ওদের হার্টে চলে যাবো আমরা আস্তে আস্তে। তাহলে দেখো, আমাদের আরবিসি, মানুষের আরবিসি তে নিউক্লিয়াস আছে নাকি নেই, এটা কিন্তু ম্যাথ কোশ্চেন। সবাই সুন্দর করে লিখে কমেন্ট করে দাও। মানুষের আরবিসির নিউক্লিয়াস কয়টা? সুন্দরভাবে লিখো, 2টা 4টা 6টা নাকি 8টা, লিখে কমেন্ট করে দাও তো দেখি। ঠিক আছে, তাহলে ওদের ডাব্লিউবিসি দেখতে হচ্ছে অ্যামিবার মতো আর আরবিসি দেখতে হচ্ছে ডিম্বাকার। ঠিক আছে, তো দেখো আমরা সবাই জানি যে হার্টের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হার্টে প্রকোষ্ঠ আছে। এখন এই প্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ এই জিনিসগুলো তোমাদের একটু বুঝাই। ঠিক আছে, এই যে সুন্দর হচ্ছে না? প্রশংসা করো, প্রশংসা করো, বলো অসাধারণ ভাইয়া, থ্যাংক ইউ, গ্রেট জব। নিজেকে লিওনার্দো দা ভিঞ্চি মনে হচ্ছে না? না, এখন আমি লিওনার্দো দা ভিঞ্চি না, এখন আমি জয়নুল আবেদিন। তো খেয়াল করো ভাই, এই যে এদের যেখানে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে একটা শিরা থেকে। শিরারে আমরা নরমালি ইংলিশে বলি হচ্ছে ভেইন। কি বলি? ভেইন। তো ভেইন ফুলে গেছে, ভেইন ফুলে গেছে মানে শিরা ফুলে গেছে। শিরা ফুলে গেলে ওই জায়গার নাম হয় সাইনাস। ওই জায়গাটাকে আমরা কি বলি? সাইনাস ভেনোসাস। তো এটা তোমার জানতে হবে যে ওদের হার্টের একটা উপপ্রকোষ্ঠ আছে। ওদের হার্টের একটা উপপ্রকোষ্ঠ আছে যার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে ওদের হার্টের একটা উপপ্রকোষ্ঠ, এটা আমরা সবার আগে পড়লাম যে উপপ্রকোষ্ঠের নাম কি বললাম? সাইনাস ভেনোসাস। এরপরে আছে অ্যাট্রিয়াম, এরপরে আছে ভেন্ট্রিকল। তাহলে একটা উপপ্রকোষ্ঠ নাম সাইনাস ভেনোসাস, একটা অ্যাট্রিয়াম আছে, একটা ভেন্ট্রিকল আছে। তাহলে প্রকোষ্ঠ কয়টা? 2টা। উপপ্রকোষ্ঠ কয়টা? 1টা। আর আর্টারি মানে ধমনী বা আর্টারি, বাল্ব মানে হচ্ছে কপাটিকা। বাল্ব মানে কি বললাম? কপাটিকা। এখন ধমনীতে যদি কপাটিকা থাকে তাহলে আর্টারি, আর্টারিতে কপাটিকা আছে, তাই নাম হইছে বালবাস আর্টারিওসাস। এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে হ্যাঁ ভাই কেন হচ্ছে। দেখো, সাইনাস ভেনোসাস, আমি বলছি ভেইন ফুলে গেছে তাই নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। ভেইন ফুলে গেছে তাই নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এখানে বললাম আর্টারিতে বাল্ব বা কপাটিকা চলে আসছে তাই নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। তাহলে কেন নাম বালবাস আর্টারিওসাস, কেন নাম সাইনাস আর্টারিওসাস, সাইনাস ভেনোসাস, এটা বুঝতে হবে। পরীক্ষায় অপশন দেবে সাইনাস আর্টারিওসাস, বালবাস ভেনোসাস, এসব একটু বুঝে দেখায়। ঠিক আছে, খেয়াল করো। তাহলে উপপ্রকোষ্ঠ 1টা, প্রকোষ্ঠ 2টা। এই বালবাস আর্টারিওসাস হার্টের কোনো অংশ না। বালবাস আর্টারিওসাস হার্টের কোনো অংশ নয়। বালবাস আর্টারিওসাস হার্টের কোনো অংশ না, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সবাই কমেন্ট সেকশনে আমাকে উপপ্রকোষ্ঠটার নাম বলে দাও তো। উপপ্রকোষ্ঠ কোনটা? হার্টের উপপ্রকোষ্ঠ কোনটা? আর একটা কথা বলে দাও যে এমন একটা প্রকোষ্ঠের নাম, এমন একটা জিনিসের নাম আমি যে বলছি যেটা হার্টের প্রকোষ্ঠ না বা হার্টের কোনো অংশ না, তার নামটা একটু বলো সবাই কমেন্ট সেকশনে, দেখি কি অবস্থা। ঠিক আছে, ওকে, সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি রক্ত সংবন্ধতে হার্টের গঠন পড়ে ফেলছি। একটা উপপ্রকোষ্ঠ পাবো আর দুইটা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, ঠিক আছে। আর ধমনী পাবো, ধমনীর নাম হচ্ছে ধমনীর ফোলা অংশ বালবাস আর্টারিওসাস। এখন আমরা দেখি কপাটিকা কি কি হইতে পারে, খেয়াল করো। এই সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম, এই দুটার মধ্যে আছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। দেখো নাম খুব সুন্দর না, একদম মিলে যাচ্ছে। সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এটার নাম হবে কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর ভেন্ট্রিকল আর বালবাস আর্টারিওসাস, এটার নাম কি হবে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে দেখো কপাটিকা আছে টোটাল তিনটা, সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলো বালবাস। সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম নাম কি হয়েছে সাইনো অ্যাট্রিয়াল, সাইনো অ্যাট্রিয়াল। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল নাম কি হয়েছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। আর ভেন্ট্রিকুলার বালবাস আর্টারিওসাস নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস। এইটুকু আমাদের পারতে হবে, এইটুকু পারলে মোর দেন এনাফ, ঠিক আছে। তাহলে সবাই আমায় বলো, ঠান্ডা মাথায় বলবা যে হচ্ছে বালবাস আর্টারিওসাস হার্টের অংশ কি না। একটা জিনিস রুই মাছে নাই, এটা পরীক্ষায় আসে। কেন আসে, কি আসে, কিচ্ছু জানবা না, শুধুমাত্র মনে রাখবা রুই মাছে কোনাস আর্টারিওসাস পাওয়া যায় না। রুই মাছে কোনাস আর্টারিওসাস পাওয়া যায় না। রুই মাছের হার্ট দিয়ে শুধু এবং শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, তাই ওই হার্টকে আমরা বলি ভেনাস হার্ট। ভেনাস মানে ভেইন, ভেইন মানে শিরা, শিরাতে নরমালি কেমন রক্ত যায়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, তাই এই হার্টকে কি বলা হচ্ছে ভেনাস হার্ট। তাহলে রুই মাছের হার্টকে কি হার্ট বলতেছি ভেনাস হার্ট। বলতো রুই মাছের ডাব্লিউবিসি কিসের মতো দেখতে, পড়াইছি একটু আগে। রুই মাছের ডাব্লিউবিসি কিসের মতো দেখতে বলতো, খেয়াল করো। তাহলে বললাম হার্টের নাম হচ্ছে ভেনাস হার্ট, কারণ এই হার্ট দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, তাই আরেক নাম হচ্ছে শিরা হৃৎপিণ্ড। তাহলে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, এটা হচ্ছে রুই মাছের হার্ট, এটা মনে রাখতে হবে, এটা আমরা ভুল করবো না। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, এটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে, ঠিক আছে, পারবো। তাহলে রুই মাছের হার্টের স্পেশাল নাম কি ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ওকে, অনেক কিছু পড়ে ফেললাম। তাহলে আমি এবার কিছু কঠিন প্রশ্ন করবো, সবাই উত্তর দিবা। বলতো রুই মাছের হার্টে শুধু প্রকোষ্ঠ কয়টা, প্রকোষ্ঠ কয়টা, এটা বলবো একবার যে ভাইয়া প্রকোষ্ঠই কয়টা আর কপাটিকা কয়টা, এই দুটা জিনিস লিখে কমেন্ট করবা। প্রকোষ্ঠ কয়টা, কপাটিকা কয়টা, এই দুটা কথা বলবা। এই দুটা কথা যদি পেরে যাও, এরপর বলবা উপপ্রকোষ্ঠ কয়টা। এই জিনিসটা কোথায় বলো, প্রকোষ্ঠ, কপাটিকা, উপপ্রকোষ্ঠ, দেখি পারো কিনা, ঠিক আছে। এটা উত্তর দাও, এটা পারলে বুঝবো ক্লিয়ার। তো আমি রক্ত সংবেদনতন্ত্রের কঠিন জিনিস পড়াবো একটা। এই দেখো 4 জোড়া ফুলকার অন্ধ্র আছে, এর মধ্যে যেগুলো ঢোকে এগুলো আমরা বলি অন্তর্বাহী রক্তবাহিকা বা অ্যাপারেন্ট অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, আর যেগুলো বেরোয় ওগুলো বলি বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তো রুই মাছে নরমালি যারা ঢুকে বা বেরোয় এদের নাম হচ্ছে ব্রঙ্কিয়াল ধমনী। আগে নামটা পড়িনি, কি ধমনী বললাম, ব্রঙ্কিয়াল ধমনী। তো যারা ঢুকবে ওরা অন্তর্বাহী আর যারা বেরোবে ওরা বহির্বাহী, ঠিক আছে। তো ঢুকে কয় জোড়া, 4 জোড়া, এদের নাম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া ঢোকে এটা পরীক্ষায় আসবে, বলতে পারবা না, কয় জোড়া বলবা, 4 জোড়া। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া, 4 জোড়া। বেরোবেও কয় জোড়া, উত্তর 4 জোড়া। তাহলে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ঢুকছে 4 জোড়া, বেরোবেও 4 জোড়া। খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, একটু দেখে আসি কমেন্ট সেকশনে ওইটা পারছে কিনা। উপপ্রকোষ্ঠ একটা, প্রকোষ্ঠ 2টা, উপপ্রকোষ্ঠ 1টা, কপাটিকা 3টা। ভেরি গুড। গুছায় লেখার জন্য তোমরা মোটামুটি বেশ কয়েকজন ভালো মনোযোগ দিয়ে পড়ছো। এই জিনিসটা সবার সিরিয়াসলি পারতে হবে, আমরা এখানে কোনো প্রকার ভুল অ্যাফোর্ড করতে পারবো না, ঠিক আছে। যারা এখনো লিখোনি তারা দেখে দেখে সুন্দর করে কমেন্টটা আরেকবার করে দাও, আর বইতে একটু গুছায় রাখো, ঠিক আছে। তো আমরা ছিলাম হচ্ছে ব্রঙ্কিয়াল ধমনীতে। তাহলে ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া আছে, 4 জোড়া। 4 দেখে মনে পড়ে গেল যে জীবনে আমার একটাই শখ যে আমার 4 জোড়া বিবি থাকবে, একসাথে 4 জোড়া বিবি নিয়ে ঘুরবো, এ পাশে 1 জোড়া, এ পাশে 1 জোড়া, এ পাশে 1 জোড়া, এ পাশে 1 জোড়া। ছবিতে দেখো, এই যে হাত ধরছে, হাত ধরছে, উঁচুতে হাত ধরছে, নিচুতে হাত ধরছে, দেখছো কত সুন্দর লাগতেছে। হ্যাপি ফ্যামিলি, কিউট না? থ্যাংক ইউ, অনেক সুন্দর।
তো আমার এরকম শখ আছে যে আমার এরকম 4 জোড়া থাকবে। রুই মাছের ব্রঙ্কিয়াল ধমনী 4 জোড়া, আর আমার থাকবে বিবি এক সময় 4 জোড়া। তো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী মনে রাখতে হবে কয় জোড়া হবে? 4 জোড়া। আর বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী 4 জোড়া। বহির্বাহীর মধ্যে তোমার লাগবে প্রথম জোড়া কি করে ভাই? আমাদের চোখে তুমি দেখবা যে হচ্ছে অপথ্যালমোলজি বলে, চোখের ডাক্তাররা যারা অপথ্যালমোলজি মানে যারা চোখের ডাক্তার আর কি, তাদেরকে বলে অপথ্যালমোলজিস্ট। তার মানে প্রথম জোড়া যায় অপথ্যালমিক ধমনী তৈরি করতে, এটা চোখে চলে যায়, বুঝছিস? তাহলে অপথ্যালমিক ধমনী তৈরি করে কোন জোড়া? এটা পরীক্ষায় আসবে, বলবি প্রথম জোড়া। প্রথম জোড়া অপথ্যালমিক ধমনী তৈরি করে। প্রথম জোড়া একদম অঙ্কীয় দেশে চলে যায় হাইওয়েড আর্চের সিউডো ব্রাঙ্কে। টার্মগুলো কঠিন, পারা লাগবে না, শুধু মনে রাখতে হবে যে কি তৈরি করে? অপথ্যালমিক ধমনী, ঠিক আছে? আর প্রথমটা আর দ্বিতীয়টা 1 আর 2 এই দুজন মিলে তৈরি করে ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা দুইটা মিলে কি তৈরি হয় বললাম? ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে দেখো একদম প্রথমটার নাম হচ্ছে অপথ্যালমিক ধমনী, একদম চোখে চলে গেছে, নাম অপথ্যালমিক ধমনী। প্রথম আর দ্বিতীয় এই দুইটা মিলে তৈরি হয়েছে ল্যাটারাল অ্যাওর্টা। প্রথম আর দ্বিতীয় এই দুইটা মিলে তৈরি হয়েছে ল্যাটারাল অ্যাওর্টা, ল্যাটারাল অ্যাওর্টা। থার্ড আর ফোর্থ ওই ল্যাটারাল অ্যাওর্টাতেই যাবে, ল্যাটারাল অ্যাওর্টাতেই যাবে, কিন্তু যাওয়ার আগে সামনের দিকে ডর্সাল অ্যাওর্টা তৈরি করে। তাহলে আমার দুইটা অ্যাওর্টা হলো, একটা ল্যাটারাল অ্যাওর্টা আর একটা ডর্সাল অ্যাওর্টা। এটা মনে রাখতে হবে যে ল্যাটারাল অ্যাওর্টা, ডর্সাল অ্যাওর্টা এই দুইটা মিলে যখন কোলাবোরেশন করে, মানে পেঁচায় এক জায়গায়, পেঁচায় নাম দেয় সার্কিউলাস সেফালিকাস। এখন আমরা তো এটা পারবো না, পরীক্ষা হলে ভুলে যাব, তাই সবাই একবার নিজের হাতে এখন লিখো আমার সাথে সার্কিউলাস সেফালিকাস। আমি সুন্দর করে লিখি, আমার সাথে একবার লিখো সার্কিউলাস, প্রত্যেকে লিখবা সার্কিউলাস সেফালিকাস। তাহলে বলো এই ধমনী বলয়টার নাম কি বললাম? সার্কিউলাস সেফালিকাস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে ল্যাটারাল অ্যাওর্টা আর ডর্সাল অ্যাওর্টা দুইটা মিলে তৈরি করছে ধমনী বলয়, যার আরেক নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস, সার্কিউলাস সেফালিকাস, সার্কিউলাস সেফালিকাস, ঠিক আছে? দেখো কিভাবে মনে রাখবা। এই শেফালি ছিল ওই 4 জন, এই যে আমাদের 4 জোড়া, তার মধ্যে একজনের নাম ছিল শেফালি, একজনের নাম ছিল কাশ, দেখো সেফালিকাস, আরেকজনের নাম ছিল সার, আরেকজনের নাম ছিল কিউলাস, দেখ সার্কিউলাস সেফালিকাস, আমার 4 বউয়ের নাম সার্কিউলাস সেফালিকাস। দেখছো? সত্যি লাভি, তোমার শেফালি ভাবি দেখছো না তুমি? দেখছি। শেফালি ভাবি দেখছো? সুন্দর না বলো? অনেক সুন্দর। এই তো, থ্যাংক ইউ। সার্কিউলাস সেফালিকাস। তোমরা সবাই আজকে শেফালি ভাবিরে দেখলা, তোমরা দেখতে চাও? আচ্ছা দেখাচ্ছি। এই যে তোমাদের শেফালি ভাবি, সার্কিউলাস সেফালিকাস, ঠিক আছে? এটা ভুল করবো না। তো তোমরা শেফালি ভাবিরে দেখতে থাকো, আমি এর মধ্যে কিছু প্রশ্ন করব, কমেন্ট সেকশনে সবাই উত্তর দিয়ে ফেলবা, ঠিক আছে? তো শেফালি ভাবির পাশেই আমি দাঁড়ালাম, তোমরা আমাকে বলো ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া আছে? ব্রঙ্কিয়াল ধমনী কত জোড়া? প্রথম প্রশ্ন উত্তর দিয়ে ফেলো, ব্রঙ্কিয়াল ধমনী কত জোড়া? নাম্বার 1। সেকেন্ড কোশ্চেনের উত্তর দিবা তোমরা ব্রঙ্কিয়াল ধমনী কত জোড়া বলার পর, অপথ্যালমিক ধমনী তৈরি করে কোন জোড়া? কোন জোড়া বহির্বাহী ধমনী অপথ্যালমিক ধমনী তৈরি করে? এটা বলবা। সেকেন্ড কোশ্চেন লিখতে থাকো। আর এই যে শেফালি ভাবিকে কেমন লাগতেছে, এটা হচ্ছে তৃতীয় কোশ্চেন। থ্যাংক ইউ। ধমনী তন্ত্র পড়াই ফেলছি, শিরাতন্ত্র নিয়ে একটু কথা বলি। 2 প্রকার শিরাতন্ত্র আছে, একটা হচ্ছে সিস্টেমিক শিরা আর একটা হচ্ছে পোর্টাল শিরা। পোর্টাল শিরা 2 প্রকার, একটা হচ্ছে হেপাটিক, তোমরা জানো হেপাটিক মানে কি? যকৃৎ, আর এটা হচ্ছে রেনাল। তাহলে ওদের পোর্টাল শিরা 2 প্রকার, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। আর সিস্টেমিক শিরা হচ্ছে 3 প্রকার, সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা। তাহলে এই মুখস্থ করলেই হয়ে যাবে, বুঝো না বুঝো মুখস্থ করে ফেলি, চলো। তাহলে সিস্টেমিক শিরা আছে, পোর্টাল শিরা আছে। বলো কি কি আছে, আবার বলো। সিস্টেমিক আছে, পোর্টাল আছে। সিস্টেমিকের কয়টা পার্ট বললাম? 3টা। কি কি? সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, জুগুলার। সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল আর জুগুলার। আর পোর্টালের মধ্যে আছে 2টা, হেপাটিক আর রেনাল। পোর্টাল 2টা, হেপাটিক আর হচ্ছে রেনাল, হেপাটিক আর রেনাল। আর সিস্টেমিকের মধ্যে আছে 3টা, সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, জুগুলার। আবার বলো, সিস্টেমিকের 3টা, সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, জুগুলার। আর পোর্টালে 2টা, হেপাটিক আর রেনাল, ঠিক আছে? আগের প্রশ্ন উত্তর কি পারছে লাভে? হ্যাঁ, ওরা সবাই এক জোড়া, মানে কি বলে,
ফার্স্ট জোড়া লিখছে। ঠিক আছে, মোটা লাগছে কাকে মোটা লাগছে? শেফালির কথা বলছে। ও আচ্ছা, অনেক কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা আমার একটা সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। এই প্রশ্নটার উত্তর তোমরা পারো কিনা, যে রুই মাছের বডিতে কয় প্রকার পোর্টাল শিরা পাওয়া যায়? দুইটা বলছি আমি, দুইটার নাম লিখে ফেলো বইতে, মানে হচ্ছে নিজে কমেন্ট সেকশনে। আর আমি এখন তোমাদের বলবো কোথায় কোন শিরা যায়। একটা পড়াই দিই, এটা পড়লে সব পাস। কর্ডাল শিরা যায় কোথায় জানো? লেজে। কর্ডাল শিরা লেজে যায়, ঠিক আছে? কর্ডাল হচ্ছে লেজে, প্রথমটা। এরপর মনে রাখবা প্যারাইটাল যায় দেহ প্রাচীরে, এটা ইম্পর্টেন্ট। প্যারাইটাল কোথায় যায় বললাম? দেহ প্রাচীরে। ইলিয়াক যায় শ্রোণী অঞ্চলে। ইলিয়াক যায় কোথায়? শ্রোণী অঞ্চলে। আর একটা আছে কঠিন, সিলিয়াকো মেসেন্টারিক, ওর নাম সিলিয়াকো মেসেন্টারিক। এটা সব জায়গায় যায়, পাকস্থলী, বৃক্ক, যকৃৎ, যা বলবো, পাকস্থলী, বৃক্ক, যকৃৎ সব জায়গায় যায় সিলিয়াকো মেসেন্টারিক, ঠিক আছে? তাহলে কর্ডাল কই যায়? এটা পরীক্ষায় ডিরেক্ট আসবে, ফার্স্ট কোশ্চেন, মনে রাখবা কর্ডাল লেজে। কর্ডাল লাস্টে আছে লতে লেজ, কর্ডাল লেজে। প্যারাইটাল, পতে প্রাচীরে, তাহলে দেহ প্রাচীরে প্যারাইটাল। আর কর্ডাল হচ্ছে লেজে। ইলিয়াক কোন অঞ্চলে বললাম? শ্রোণী অঞ্চলে হচ্ছে ইলিয়াক। আর সিলিয়াকো মেসেন্টারিক হচ্ছে পাকস্থলী, বৃক্ক, যকৃৎ। সিলিয়াকো মেসেন্টারিক, দেখ মেসেন্টারি মানে হচ্ছে আমাদের পেটের মধ্যে যা আছে, এই যে পাকস্থলী, এই যে বৃক্ক এই পাশে আছে, যকৃৎ এই যে উপরের দিকে আছে। পারবি না? তাহলে আমার সুন্দর করে লক্ষ্মী ছেলের মধ্যে একটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো। লেজে যাবে কোনটা? লেজে, সুন্দর করে বলো, লেজে কোন ধমনী যাবে, কোন শিরা যাবে? লেজেরটা বলো আগে সবার। লেজেরটা সুন্দর করে বলো, ঠিক আছে? লেজেরটা পারলে পাস। ওকে, চলো আমরা সামনের দিকে এগোই। দেখো একটা ফুলকা আঁকছি আমি, ঠিক আছে? এটা হচ্ছে একটা পূর্ণ ফুলকা যদি হয় তাহলে তাকে আমরা বলি হোলোব্রাঙ্ক। কি বলি? হোলোব্রাঙ্ক, পূর্ণ ফুলকা। আজকে যেমন দেখো একটু পরে পূর্ণ শক্তির বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে নেমে গরুর মতো হারবে, সেরকম একটা ফুলকা আছে আমাদের পূর্ণ ফুলকা হচ্ছে হোলোব্রাঙ্ক। আর অর্ধ ফুলকা হচ্ছে হেমিব্রাঙ্ক। তাহলে অর্ধ ফুলকা হচ্ছে হেমিব্রাঙ্ক, আর পূর্ণ ফুলকা হচ্ছে হোলোব্রাঙ্ক। মনে একবার, জীবন পূর্ণ হলো, সেলিনাকে পেয়ে মইনুল ভাইয়ার জীবন পূর্ণ হলো, মানে পূর্ণ ফুলকা হোলোব্রাঙ্ক, আর অর্ধ ফুলকা হেমিব্রাঙ্ক, ঠিক আছে? এই দুটা কথা পারতে হবে। আর ফুলকা সূত্র পাওয়া যায় যাকে বলে ল্যামেলা। তাহলে ফুলকা সূত্র পাওয়া যায় যাকে কি বললাম? ল্যামেলা। ফুলকা সূত্রকে কি বলে? ল্যামেলা। এই মিলা দেখেও মনে পড়ে গেল, আমার একজন মিলা ছিল, লামিলা। তাহলে এটা মনে রাখতে হবে, লামিয়া নামে একজন ছিল, মিলা নামে একজন ছিল, মানে এই কি? তাহলে দেখো, পূর্ণ ফুলকা পূর্ণ হলো হোলোব্রাঙ্ক, অর্ধ ফুলকা হেমিব্রাঙ্ক, আর ফুলকা সূত্র হচ্ছে ফুলকা ল্যামেলা। দেখো লামিব এখানে পড়তেছে ফুলকা মূত্র, মানে মানুষ, এটা ফুলকা সূত্র, ঠিক আছে? ফুলকা সূত্র হচ্ছে ল্যামেলা, অর্ধ ফুলকা হচ্ছে হেমিব্রাঙ্ক, আর পূর্ণ ফুলকা হচ্ছে হোলোব্রাঙ্ক, ঠিক আছে? তাইলে তোমরাই লক্ষ্মী ছেলেমের মতো আমাকে বলো যে শ্রোণী অঞ্চলে সাপ্লাই দিবে কোন ধমনী? শ্রোণী অঞ্চলে কে? কর্ডাল, প্যারাইটাল, ইলিয়াক। শ্রোণী অঞ্চলে কে বলো, এটা উত্তর দিবা। সেকেন্ড কোশ্চেন উত্তর দিবা যে পূর্ণ ফুলকাকে কি নামে ডাকা হয়? পূর্ণ ফুলকাকে কি নামে ডাকা হয়, এটা লিখে সবাই কমেন্ট করবা। এই দুইটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো। ইলিয়াক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে এগোই। তাহলে পূর্ণ ফুলকা পড়ে ফেললাম, অর্ধ ফুলকা পড়ে ফেললাম, এবার আমরা পড়বো পটকা। দেখো, পটকা নিয়ে অল্প কয়টা কথা, একদম স্পেসিফিক অল্প কয়টা কথা মনে রাখলে পটকা সবকিছু হয়ে যায়। তাও আমরা সুন্দর করে পড়বো। একটা প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ, বাইরের স্তরের নাম টিউনিকা এক্সটার্না, ভিতরেরটার নাম টিউনিকা ইন্টারনা। তিন প্রকার গ্যাস থাকে এর মধ্যে, কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। তো মনে রাখবো আমরা CON,
কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে পটকার মধ্যে কয় প্রকার গ্যাস থাকে? 3 প্রকার, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। ভাইয়া লাল লাল গ্রন্থি থাকে, দাঁড়াও লাল রঙের মার্কার দিয়ে দিই তাহলে আরো ভালো হবে। দেখো এই দেখো লাল লাল গ্রন্থি থাকবে, এই লাল গ্রন্থির নাম হচ্ছে রেটিয়া মিরাবাইলা। রেটিয়া মিরাবাইলা। ভাইয়া লাল নাই, দেখো কালারটা কি লাল, লাল মানে রেড, দেখো রেড মিল আছে, তাহলে লাল রং থাকবে, নাম হচ্ছে রেটিয়া মিরাবাইলা। তাহলে লাল গ্রন্থি আছে, লাল বর্ণের গ্যাস গ্রন্থি, নাম রেটিয়া মিরাবাইলা। এখানে অন্য নালীর সাথে যুক্ত থাকে নিউমেটিক নালী। তাহলে এখানে একটা নালী থাকবে যেটা অন্য নালীর সাথে যুক্ত থাকে, নাম কি? নিউমেটিক নালী। এখানে লাল গ্রন্থি থাকবে, নাম রেটিয়া মিরাবাইলা। আর কানের সাথে কানেক্টেড থাকে ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। সবগুলা কথা কঠিন, কিন্তু আমাদের পারতে হবে সবগুলা কথাই, কিছু করার নেই। তাহলে দেখো অন্তকর্ণের সাথে কানেক্টেড থাকে ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। আরেকবার অন্তকর্ণের সাথে কানেক্টেড থাকে ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। লাল গ্রন্থির নাম রেটিয়া মিরাবাইলা। লাল গ্রন্থির নাম রেটিয়া মিরাবাইলা। আর এর পাশে বললাম অন্য নালীর সাথে যুক্ত থাকে নিউমেটিক নালী দিয়ে। অন্য নালীর সাথে যুক্ত থাকে নিউমেটিক নালী দিয়ে। 3 প্রকার গ্যাস পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। আর এর কাজ কি জানো? বেশ কয়েকটা কাজ আছে। শব্দ উৎপাদন করা, প্রতিধ্বনি তৈরি করা, আপেক্ষিক গুরুত্ব বজায় রাখা, অক্সিজেনের ভান্ডার হিসেবে কাজ করা, আর শব্দ গ্রহণ করা, প্লাবতা রক্ষা করা। এই দেখো 6টা কাজ লিখে দিছি কিন্তু। তাহলে চলো আমরা পটকা নিয়ে কি কি পড়লাম আরেকবার দেখে ফেলি। পটকার প্রকোষ্ঠ কয়টা? উত্তর 2টা। আবরণ কয়টা? উত্তর 2টা। দেখো প্রকোষ্ঠ আবরণ পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। লাগবে কি? লাল লাল গ্রন্থি, নাম কি? রেটিয়া মিরাবাইলা। অন্তকর্ণের সাথে কে যুক্ত থাকে? ওয়েবেরিয়ান অসিকল। অন্য নালীর সাথে কে যুক্ত থাকে? নিউমেটিক নালী। পটকার মধ্যে কোন গ্যাস পাওয়া যায় না? এটা পরীক্ষা আসবে। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন পাওয়া যায় না কোনটা? এটা আসবে পরীক্ষায়। খেয়াল করো। আর কাজ বললাম 6টা, এর মধ্যে প্রতিধ্বনি আর প্লাবতা সবচেয়ে বেশি আসে। যে প্লাবতা সৃষ্টি করে কে? প্রতিধ্বনি তৈরি করে কে? পুরা জিনিসটা নিয়ে সিরিয়াস হও, মনোযোগ দিয়ে দেখো, নাহলে তোমার পটকা ঠাস করে ফেটে যাবে, কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এটা ভুল করলে পরীক্ষা হবে। সবাই সিরিয়াস? তাহলে আমার কোশ্চেন উত্তর দাও, পটকার মধ্যে কোন কোন গ্যাস পাওয়া যায়? এটা লিখো সবাই কমেন্ট সেকশনে প্রথমেই। আচ্ছা, এরপর বলবা অন্য নালীর সাথে যে নালীটা যুক্ত থাকে তার নাম কি? পরের প্রশ্ন। আর আমি একটা গ্যাসের কথা বলছি, পটকা যে গ্যাসের ভান্ডার হিসেবে কাজ করে, বলো কোনটা? কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রোজেন? পটকা কার ভান্ডার হিসেবে কাজ করে? লিখো তো। ঠিক আছে। লাল জাম্বুরা, এগুলা কি? লাল জাম্বুরা, এগুলো তো আমি বুঝি না। থ্যাংক ইউ। চলো আমরা সামনের দিকে এগোই। ঠিক আছে, আমরা এখন রুই মাছের প্রজনন পড়বো। প্রজনন থেকে আসলে পড়ার মতো খুব বেশি কিছু যে আছে এমন না। তো প্রজনন থেকে কি কি দরকার খেয়াল করো। তো নরমালি শুক্রাশয়ে যে আবরণ থাকে তার নাম হচ্ছে মেসোরকিয়াম। শুক্রাশয়ের আবরণের নাম বললাম মেসোরকিয়াম। আর ডিম্বাশয়ের আবরণের নাম হচ্ছে মেসো ওভারিয়াম। তাহলে আমার সাথে আরেকবার খেয়াল করি। শুক্রাশয় বললে কি বলবো, ডিম্বাশয় বললে কি বলবো? শুক্রাশয় হচ্ছে মেসোরকিয়াম, মেসোরকিয়াম। আর ওভারি, ওভারি মানে তো ডিম্বাশয়। তাহলে তো আমি বুঝতেছি যে মেসো ওভারিয়াম হচ্ছে ডিম্বাশয়ের আবরণ। তাহলে ডিম্বাশয়ের আবরণ মেসো ওভারিয়াম, শুক্রাশয়ের আবরণ মেসোরকিয়াম। ঠিক আছে, এখন খেয়াল করো। আগে আগে বাংলাদেশে 3 বছর বয়সে রুই মাছ প্রজননক্ষম হইতো। চিন্তা করো, কয় বছর বয়সে? 3 বছর। বয়স হয়ে গেছে 24, 23 হয়ে গেছে, 24-এ বাদ দিচ্ছি, অথচ প্রজননক্ষম হইতে পারলাম না। রুই মাছ প্রজননক্ষম হয়ে গেছে কয় বছর বয়সে? 3 বছর বয়সে। আর এখনকার দিনে বর্তমান যুগের রুই মাছরা 1 বছর বয়সেই প্রজননক্ষম হয়ে গেছে। এখনকার দিনের বাচ্চারা ক্লাস 1-তে ইনস্টাগ্রাম, ফেসবুক চালায়, রুই মাছও ক্লাস 1-তে শুরু করে দেয়, মানে একবার 1 বছর বয়সেই শুরু। তাহলে রুই মাছের প্রজননের বয়স জানতে হবে 1 বছর। রুই মাছের প্রজনন 1 বছর, আর আগে ছিল 3 বছর। ঠিক আছে, রুই মাছ আমি আগেই তোমাদের পড়াইছি যে প্রজননের তাপমাত্রা বলছিলাম 27 থেকে 30, মনে পড়ে কিনা? প্রজননের তাপমাত্রা বললাম 27 থেকে 30। কোন সময় প্রজনন করবে? জুন জুলাই মাসে। জুন জুলাই। তাহলে এখন কি চলতেছে বলতো? রুই মাছের প্রজননের সময় চলতেছে। এটা সবাই সুন্দর করে কমেন্ট সেকশনে লিখো, আজকে রুই মাছের প্রজননের মাস।
মানে জুলাই মাস। ঠিক আছে, সবাই কমেন্ট সেকশনে লিখো রুই মাছের প্রজননের মাস চলে। ঠিক আছে, তাহলে রুই মাছের প্রজননের মাস হচ্ছে কখন? জুন থেকে জুলাই। এটা কোনোদিনও ভুল করা যাবে না। দেখো, 1 জুলাই গতকালকে কি ছিল বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। জানতে হবে কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত জুলাই? 1 জুলাই। ঠিক আছে, এটা মনে রাখবা। আর আজকে মানে এই যে মাস চলতেছে, এটা রুই মাছের প্রজননের মাস, তোমার কিন্তু না, তোমার বই পড়ার মাস, পড়তে বসতে হবে। খেয়াল করো তারপর। তাহলে 27 থেকে 30 এটা হচ্ছে বললাম মেসোরকিয়াম মেসোওভারিয়াম, 3 বছর 1 বছর। 1 জুলাই ঢাবি দিবস। ঠিক আছে, এটুকু আমরা জানি। এখন দেখো ভাইয়া, শুক্রাশয় আর ডিম্বাশয় এই দুটা মিলে যাওয়ার পর তৈরি হয় জাইগোট। তাই রুই মাছের জাইগোটটা হচ্ছে মেরোব্লাস্টিক টাইপের। কোন টাইপের বললাম? মেরোব্লাস্টিক। তুমি মেরোব্লাস্টিক বলে একটা কথা বলে বসে থাকবা, বলবো আর কিছু জানি না। মেরোব্লাস্টিক মানে প্রচুর কুসুম, কুসুম আর কুসুম। মেরোব্লাস্টিক মানে প্রচুর কুসুম। ঠিক আছে, মেরোব্লাস্টিক মানে কি? প্রচুর কুসুম। ঠিক আছে, মেরোব্লাস্টিক প্রচুর কুসুম পাওয়া যায়। যে ডিমে অনেক বেশি কুসুম থাকে তার নামই হচ্ছে মেরোব্লাস্টিক টাইপের ডিম। এই কথাটা জানতে হবে, মেরোব্লাস্টিক অনেক কুসুম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো মেসোরকিয়াম মেসোওভারিয়াম 3 বছর 1 বছর, অনেক কুসুম পাওয়া যায়। 27 থেকে 30 মাস বললাম জুন জুলাই মাস। এই কটা কথা মনে রাখতে পারবো? আশা করা যায় পারবো। যদি লার্ভার বয়স হয় 72 ঘন্টা, তাহলে তাকে তুমি বলবা লার্ভা। 72 ঘন্টা বয়সে কি বলবা বললাম? লার্ভা। 96 ঘন্টা বয়স যদি হয় তাহলে তাকে বলবা আঙুলি পোনা। 96 ঘন্টা বয়স হলে কি বলবো? আঙুলি পোনা। তোমরা আমাকে বলো আগে যে এখন রুই মাছ কত তাপমাত্রায় প্রজনন করবে? রুই মাছের প্রজননের তাপমাত্রা লিখে কমেন্ট করে দাও সবাই। রুই মাছের প্রজনন তাপমাত্রা লিখে কমেন্ট করে দিবা। এবার খেয়াল করো, তাহলে 96 ঘন্টায় কি বলবো? আঙুলি পোনা। 72 ঘন্টায় কি বললাম? লার্ভা। এবার মনে রাখতে হবে 5 দিন বয়স যদি হয় তাহলে 8 মিলিমিটার লম্বা হয়। 5 দিনে 8 মিলিমিটার, 10 দিনে 15 মিলিমিটার, আর 15 দিনে 23 মিলিমিটার। পরীক্ষায় আসে কম, আসে না। এমনি যদি কেউ জানতে চাও শিখে রাখবা। 5 দিনে 8, 10 দিনে 15, আর 15 দিনে 23। ঠিক আছে, 5 দিনে 8, 10 দিনে 15, আর 15 দিনে 23। তোমরা কি জানো ফেয়ার এন্ড লাভলির পাতা ক্রিম পাওয়া যায়? পাতা ফেয়ার এন্ড লাভলি 12 টাকা দাম। তাই মনে রাখবা 12 ঘন্টায়, ওই 12 টাকা দিয়ে ফেয়ার এন্ড লাভলি না লাগাইলে মানুষ কালো হয়ে যায়। তাই মনে রাখবা 12 ঘন্টায় চোখ কালো হয়। তাহলে চোখ কালো হয় কয় ঘন্টায়? 12 ঘন্টায়। 12 ঘন্টায় চোখ কালো হয়। 72 ঘন্টা লার্ভা, 96 ঘন্টা আঙুলি পোনা। 96 ঘন্টা আঙুলি পোনা, আঙুলি পোনা 96 ঘন্টা। এটা পরীক্ষায় আসবে। 72 হচ্ছে লার্ভা। 5 এ 8 মানে 5 দিনে 8 মিলিমিটার, 10 দিনে 15 মিলিমিটার, আর 15 দিনে 23 মিলিমিটার। ভুল করা যাবে? অবশ্যই না। চলো আমরা তাহলে পুরো জিনিসটা একবার খেয়াল করি। তোমরা আমার একটা কথা বলো ভাইয়া, মেরোব্লাস্টিক ডিম মানে তুমি কি বুঝো? মেরোব্লাস্টিক ডিম মানে তুমি কি বুঝো আমার একটু বলো। আমার একটু সুন্দর করে বুঝাই বলো, মেরোব্লাস্টিক ডিম মানে কি বুঝো এটা বলবা। পরের কোশ্চেন বলবা, বর্তমান সময়ে রুই মাছ কত বছর বয়সে প্রজনন করে? বর্তমান সময়ে রুই মাছ কত বছর বয়সে প্রজনন করে? ভাই আপনি মেয়েদের এত কসমেটিক্স এর এত ডিটেইলস জানলেন কি করে? ভাই ওই যে বললাম একটু আগে শেফালির কথা বলতেছিলাম, মিলার কথা বলতেছিলাম, অনেক আছে, এই কারণে অনেক জানতে হয়। 15 টাকা দাম। মাশরাফি আকিব নিজে কিনে লাগায়। থ্যাংক ইউ ভাই। আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে কে আসলে জানে এটা আসলে দাম 15 টাকা। দাম পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আমি ফেয়ার এন্ড লাভলি একটু অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা, তাইলে আমরা ছিলাম হচ্ছে, বলো আমাকে বলো যে আঙুলি পোনা কত ঘন্টা বলবা? 12 ঘন্টা, 72 ঘন্টা নাকি 96 ঘন্টা? আঙুলি পোনা হবে কত ঘন্টায়? আর তার আগে বলছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে বর্তমান রুই মাছ কত বছরে প্রজননক্ষম হয়? ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে রুই মাছ কত বছর বয়সে প্রজননক্ষম হয় এটা একটু আমাদের জানতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে রুই মাছ কত বছর বয়সে প্রজননক্ষম হয়? ঠিক আছে, একটু আগের দুই একটা কোশ্চেন ধরবো। আর তোমাদের একটু বলে রাখি, তোমরা অলিম্পিয়াড দিছো কিন্তু হচ্ছে গতকালকে অনলাইনে অনেক বেশি সাড়া, অনেক বেশি রেসপন্স ছিল। এর পরের সপ্তাহে কেমিস্ট্রি অলিম্পিয়াড আছে। তোমরা সবাই কেমিস্ট্রি অলিম্পিয়াডটার জন্য আগে থেকে একটু পড়বা, তাহলে দেখবা যে মোটামুটি পড়াটা দ্রুত এগোয় আছে। আর দুই একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দিচ্ছিলা যখন, দুই একটা কোশ্চেন বাকি ছিল। বলো তো, প্লাবতা রক্ষা করে রুই মাছের কোন অঙ্গ? প্লাবতা রক্ষা করে রুই মাছের কোন অঙ্গ? এই প্রশ্নটা লিখে সবাই উত্তর দিবা। যেটা বলতেছিলাম যে আগামী সপ্তাহে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি অলিম্পিয়াড আছে শুক্রবার। সবাই অনলাইন অফলাইন দুইটাই দেওয়ার চেষ্টা করবা।
ইনশাল্লাহ তোমরা সবাই এই পরীক্ষাগুলো দিলে দেখবা যে আস্তে আস্তে প্রিপারেশনটা সাম আপ হয়ে আসতেছে, একটু গুছায় যাচ্ছে আর কি। এটা আমাদের প্রি মেডিকেল প্রোগ্রামে ভর্তি চলতেছে, 6,000 টাকা দিয়ে এখন বুকিং করলে অ্যাডমিশন পর্যন্ত হচ্ছে তুমি প্রি মেডিকেল কোর্সটা টোটালি ফ্রিতে পাবা। এটা আর কি আমাদের হচ্ছে ভর্তি চলতেছে। এইটা যদি হচ্ছে যারা এখনো ভর্তি হওনি অতি দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ অন্যান্য কোচিং থেকে বাসায় যাবে, অনেক কিছু বোঝাবে, এগুলোর জন্য আসলে ওয়েট করার দরকার নেই। অন লাস্ট কোশ্চেন, বলো বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ কোথায়, কাকে বলা হয়? ক্লাস শুরু করছিলাম এটা দিয়ে, শেষ করলাম এটা দিয়ে, মনে রাখতে হবে। এটা বলো যে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলা হয় কোনটাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা, আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাদের সহযোগিতায় সবসময় আছি। ঠিক আছে, আসি, ভালো থাকি, দেখা হবে বিজয় ইনশাল্লাহ।